মৌলানা ভাসানী এবং অলিয়াহাদ মশিউর রহমান এরা আমরাও তখন সেটাতে অংশগ্রহণ করেছি ন্যাশনাল পার্টির পক্ষ থেকে। সেই সময় এক পর্যায়ে যখন ৬ দলীয় ঐক্যজোট ১৪৪ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত নিল, তখন মৌলানা ভাসানীকে সন্তোষে অন্তরীণ করা হয় এবং মশিউর রহমান জাদু ভাইকে এবং অলিয়াহাদকে গ্রেপ্তার করে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। সেই থেকে তিনি কারারুদ্ধ ছিলেন এবং পরবর্তীতে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় ৭৫-এর, তখন তারা জেল থেকে দুজনেই বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে আমি জাদু ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি বুঝতে পেরেছিলেন যে দেশে এইরকম একটা পরিবর্তন হবে? তিনি বলেছিলেন যে হ্যাঁ, জেলে থেকে আমরা আভাস পাচ্ছিলাম সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতার কারণে হয়তো একটা পরিবর্তন ঘটতে পারে, এইরকম একটা আন্দাজ অনুমান তারা করতে পেরেছিলেন। যাই হোক, দেশের পরিবর্তন হয়ে গেল, জাদু ভাইরা কারামুক্ত হলেন এবং আবার নতুন করে রাজনীতিতে আত্মনিয়োগ করলেন। তার আগে যেটা ন্যাশনাল পার্টির যে কাহিনী, যে গল্প বা যে ইতিহাস, সেটা নূর মোহাম্মদ খান বলেছে এবং খুলনাতে ন্যাশনাল পার্টির যে সম্মেলন হয়, সেই সম্মেলনে জাদু ভাই ন্যাশনাল পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন এবং তারপরে পরেই তিনি চিন্তা করলেন যে কী করে গণতন্ত্র দেশে ফিরিয়ে আনা যায় সামরিক শাসনের পরিবর্তে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সামরিক শাসন থেকে উত্তরণে আপনার কৌশলটা কি? তিনি বললেন যে আমার কৌশল হচ্ছে সামরিক এবং বেসামরিক শক্তির মধ্যে একটা সমঝোতা প্রতিষ্ঠা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। তার মূল লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতান্ত্রিক রাজনীতিতে যদি সমঝোতার মাধ্যমে গণতন্ত্র উদ্ধার করা যায়, তাহলে তো আন্দোলনের প্রয়োজন হয় না। আমাদের সৌভাগ্য, সেই সময় যিনি প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন জেনারেল জিয়াউর রহমান, তিনি নিজে একজন গণতন্ত্র মনা মানুষ ছিলেন বলে সেদিন জাদু ভাইদের সেই আহ্বানে সাড়া দিয়ে তারা জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন এবং জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করার পর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে সেই জাতীয়তাবাদী ফ্রন্ট বিপুলভাবে জয়ী হয়। এর আগে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে ন্যাপের সম্মেলনে তিনি সিদ্ধান্ত নেন যে প্রয়োজনে ন্যাপকে সাময়িকভাবে স্থগিত করে তারা নতুন কোনো রাজনৈতিক দল হলে সেই রাজনৈতিক দলে যোগদান করবে এবং সেই রাজনৈতিক দলটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলে তারা যোগদান করে। জাদু ভাইকে আমরা নানানভাবে পেয়েছি। আমি যখন কারারুদ্ধ 1970 সালে এবং 1971 সালেও আমি কারারুদ্ধ ছিলাম, তখন একদিন শুনতে পেলাম জাদু ভাইকে সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে এবং তাকে রাখা হয়েছে নতুন 20 সেলের একটা সেলের মধ্যে। সেই সময় আমি তখনও সেই সেলেই ছিলাম, তো কিন্তু তার সঙ্গে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ সেই সেলটা আবার বিভক্ত ছিল দেওয়াল দিয়ে এবং তাকে সেখানে রাখা হয়েছে। শুনলাম তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? তোবাতেক সিংয়ে পশ্চিম পাকিস্তানে যে কৃষক সম্মেলন হয়েছিল, সেই কৃষক সম্মেলনে এই জাদু ভাই বক্তৃতা করেছিলেন। সেই কৃষক সম্মেলনে মৌলানা ভাসানীও ছিলেন, কিন্তু জাদু ভাই এহিয়া খানকে গাদ্দার বলে অভিহিত করেছিলেন এবং তিনি পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক এবং প্রধান সেনাপতি, তাকে গাদ্দার বলে উল্লেখ করায় সামরিক আদালতে তার বিচার হয় এবং বিচারের পর তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তো জেলখানায় সশ্রম কারাদণ্ড ভোগ করার জন্য তাকে চরকায় সুতা কাটতে হতো, সেটাই ছিল পরিশ্রম। তো আমাদেরকে যেটা করতে হতো সেটা হচ্ছে কম্বলের থেকে সেই কি বলে সুতোগুলো আলাদা করা। যাই হোক, এইসব অন্য কাহিনী। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই যে জাতীয় নেতা মরহুম মশিউর রহমান, তিনি বিশাল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি তার কর্মীদেরকে অত্যন্ত ভালোবাসতেন
এবং কর্মীরা কোনো বিপদগ্রস্ত হলে বা টাকা পয়সার প্রয়োজন হলে রাতের বেলায় হলে তিনি ছুটে যেতেন। নিজের কাছে না থাকলে অন্য কারো কাছে যদি পাওয়া যায় সেটা খুঁজে এনে কর্মীদেরকে সেজন্য সাহায্য করতেন। আজকে তিনি বেঁচে নেই এবং আজকে তিনি যদি থাকতেন তাহলে এই দেশের গণতান্ত্রিক আন্দোলন নতুনভাবে ব্যাগ পেত এবং নতুন দিক নির্দেশনা পেত, এটা আমি বিশ্বাস করি। এবং জাদু ভাই অতি অল্প বয়সে তার যে মৃত্যু, তার যে তিরোধান, এটা দেশের জন্য, বাংলাদেশের জন্য অনেক ক্ষতির কারণ হয়েছে। জাদু ভাই সম্পর্কে নানা রকম ভুল বোঝাবুঝি আছে। তাকে বলা হয় তিনি মুক্তিযুদ্ধের সময় এই পাকিস্তান আর্মির সহযোগিতা করেছেন, একেবারে সর্বৈব মিথ্যা। তিনি গিয়েছিলেন ভারতে, কলকাতায় গিয়েছিলেন, সেখানে জ্যোতি বসু এবং অন্যান্য বামপন্থী নেতাদের সঙ্গে তিনি বৈঠক করলেন যে কীভাবে মুক্তিযুদ্ধটাকে ত্বরান্বিত করা যায়। কিন্তু ভারত সরকার তার এই তৎপরতা মেনে নিতে পারেনি এবং তাকে গ্রেপ্তার করার জন্য প্রচেষ্টা চালায়। বস্তুত তিনি প্রাণ নিয়ে ভারত থেকে পালিয়ে আসেন এবং পালিয়ে আসার পর এখানে পাকিস্তান বাহিনী তাকে কারারুদ্ধ করে, গ্রেপ্তার করে তার উপর কিছু নির্যাতনও চালায়, কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর তিনি মোটামুটি কিছুটা নীরবেই কাটান এবং এক পর্যায়ে এহিয়া খান এইখানে একটা ভুয়া নির্বাচনের ব্যবস্থা করে, জাতীয় সংসদের নির্বাচনের ব্যবস্থা করে। সেখানে আওয়ামী লীগের 86 সদস্যকে তাকে সদস্য পদ থেকে বাতিল করে সেই জায়গায় নতুন উপনির্বাচনের ব্যবস্থা করে। আমার মনে আছে জেলে বসে এই তৎকালের এই যে অবরুদ্ধ দেশ, সেই অবরুদ্ধ দেশের যে সংবাদপত্র, সেই সংবাদপত্রে পড়েছিলাম যে ন্যাশনাল পার্টি মশিউর রহমান সিদ্ধান্ত নিয়েছেন তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তিনি যদি কোলাবোরেটর হতেন, তিনি যদি পাকিস্তান আর্মির সহযোগী হতেন, তাহলে এই ধরনের সিদ্ধান্ত তিনি নিতেন না এবং তার দল নিত না। যাই হোক, আজকে তাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব এবং আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর গতকাল যে বর্বর হামলা হয়েছে, নির্যাতন হয়েছে এবং বহু ছাত্রছাত্রীকে আহত করা হয়েছে, তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আমি আশা করব সকলের সুমতি হবে, তবে সুমতি হওয়ার আশাটা দুরাশাই বোধহয় মনে হয় এবং আন্দোলন একটা ভিন্ন পর্যায়ে এসে গেছে। আজকে ভাবতে হবে কিভাবে এই পর্যায় থেকে আন্দোলনের উত্তরণ ঘটানো যায় এবং আজকে যারা আহত হয়েছে এবং ছাত্র সমাজ যারা সংগ্রাম করছে কোটা সংস্কারের জন্য, তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে সাহস বল যোগাতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকাবাসী ডাকসুর সাবেক বিপি, প্রখ্যাত ছাত্র নেতা, নাগরিক ঐক্যের সভাপতি, গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না। এখন বক্তব্য নিয়ে আসছেন দলনেতা মাহমুদুর রহমান মান্না। কারণ সেই জেলে থাকতে শুনেছিলাম এক নেতা বলেছিলেন আমাকে, ওই বাংলাদেশে যে কোনো সাবজেক্টের উপরে আমাকে বলতে না হোক আমি বলতে পারবো, সেটা গরুর রচনা থেকে নিউক্লিয়ার ফিজিক্স পর্যন্ত। আমি বললাম কীরকম করে? বললেন কোনো রকম লেজে লেজে জোড়া দিয়ে আমি যে বিষয়টা জানি সেইখানে যাব, তারপরে আমার কথা বলব। আমি রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই চর্চা দেখি, কিন্তু কি হয় যখন কোনো বিশিষ্ট ব্যক্তি নিয়ে কথা হয় তখন সেই ব্যক্তি সম্পর্কে ভালোভাবে জানা না থাকলে তার উপরে কথা বলা সমীচীন হয় না। এই আলোচনা সভার আমি শ্রোতা থাকা থাকলে ভালো ছিল, কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণেই বলতে হবে। আবার অতটা আমি জানিও না। আমি জনাব মশিউর রহমান জাদু মিয়ার সম্পর্কে শুনেছি অনেক, কারণ আমি রাজনীতি করি অনেকগুলো বছর ধরে।
এবং যখন মশিউর রহমান যাদু মিয়া রাজনীতিতে তার ব্যক্তিগত জীবনের প্রায় মধ্য গগনে, তখন আমি তাকে জানতাম। যখন জিয়া রহমান সাহেব ধীরে ধীরে দল গঠন করছেন, সেই সময় একটা তাল বদলের সময়, রাজনীতিতে অনেক ভাঙাচোরা হচ্ছে। অনেকে আছেন আমার রাজনৈতিক সতীর্থ, তারা ছেড়ে দিয়ে জিয়া রহমান সাহেবের দলে যোগ দিচ্ছেন এবং সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটা বড় রকমের ভাঙন শুরু হয়েছে। আমি বলবো ডান থেকে বাম পর্যন্ত সবাই পট পরিবর্তনের পরেই সম্ভবত নতুন কিছু ভাবছিলেন। মাত্র 3.5 বছরের শাসনে পর্বত প্রমাণ জনপ্রিয়তা নিয়ে যিনি বাংলাদেশের নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন, প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেই শেখ মুজিবুর রহমান তার জনপ্রিয়তার তলানিতে চলে গেছিলেন। মানুষ একটা বিকল্প খুঁজছিল, সেই বিকল্পের চেষ্টাও ছিল, কিন্তু সত্যি সত্যি সেই রকম বিকল্প কখনো হয়নি। এবং সম্ভবত সেই জন্যেই জিয়াউর রহমানের মধ্যে মানুষ সেই বিকল্প খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল। মশিউর রহমান যাদু মিয়া যখন বিএনপিতে যোগ দিলেন, তখন আমি অনেক বামপন্থী নেতাকে বলতে শুনেছি, আমার সাথে ব্যক্তিগতভাবে যখন দেখা হয়েছে কথা হচ্ছে, তখনও বলেছেন এখন এই দলটার একটা কিছু হতে পারে, কারণ মশিউর রহমান যাদু মিয়া একজন অসাধারণ ভালো সংগঠক এবং নেতা। আমি আন্তরিকভাবে বলি, সামনাসামনি কোনোদিন আমার তার সাথে দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু তার বক্তৃতা শুনেছি আমি পল্টন ময়দানে, অন্যান্য জায়গাতে। তার মেয়ে রিটা রহমান, তার সঙ্গে আমার পরবর্তীতে পরিচয় হয়েছে, তার থেকেও আমি অনেক কথা শুনেছি, বিতর্কের কথাও শুনেছি। যেরকম একটু আগে মাহবুবুল্লাহ ভাই বললেন, ওটা একটা তির্যক কথাই বলেছেন, বিস্তারিত বলতে পারেননি, আমিও বিস্তারিত জানি না। কিন্তু আমি এটা মনে করি, আমরা যখন কোনো বড় মানুষের কথা স্মরণ করি, তখন আমাদের এই রকম করে ভাবা উচিত, ওই মানুষটার কাছ থেকে আমরা কি শিক্ষা পাই সাধারণভাবে। আর ভাবা দরকার, আর বোঝা দরকার সেই শিক্ষাকে আমরা বর্তমানের আলোকে কিভাবে প্রয়োগ করতে পারি। এবং সেটা যদি করতে হয়, তাহলে সত্যি সত্যি সেই মানুষকে আদ্যপান্ত জানা দরকার। আমি যতটুকু জানি, এই যে অসাধারণ বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষিপ্রতা আমি যেরকম শুনেছি, এবং কর্মীদেরকে খুবই জাগ্রত করার, উদ্দীপ্ত করবার তার যে ক্ষমতা ছিল, আমি আবার বলি অন্যদের কাছ থেকে শোনা, সেটা এখন বাংলাদেশে প্রায় নাই। বাংলাদেশে এখন ব্যক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে রাজনীতিতে। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কোনো যৌথতা নেই। সমস্ত কর্মীর, সমস্ত দলের আকাঙ্ক্ষার অভিপ্রায় হিসেবে রাজনৈতিক দলের নেতৃত্ব কমই আসে। বরঞ্চ এরকম হয়, কোনো একজন নেতা অধিষ্ঠিত হন এবং তিনি যেরকম করে রাজার অভিষেক হয়, সেই রকম করে সমস্ত দলকে পরিচালিত করতে থাকেন। ভেবে দেখেন, বর্তমান প্রসঙ্গে আসি, কালকে সারাদিন মধ্যরাত পর্যন্ত কি ঘটনা ঘটল। এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা আমরা পাকিস্তান আমলে অন্তত আমি দেখেছি বলে মনে পড়ে না। মেয়েদের যেভাবে পিটাচ্ছে ছবি দেখেছেন, মেয়েরা যে টেলিভিশনের সামনে কিংবা অন্যান্য ইউটিউব বা অন্যান্য মাধ্যমের সামনে সে কাঁদছে, সেটা দেখলেই আপনার মন কাঁদবে। এত বড় বর্বরতা সারা দেশ জুড়ে কেন? আমি আজকে কয়েকজন বুদ্ধিজীবী বিবৃতি দেখলাম, কি বলে এরা, আমরা সবাই রাজাকার। এই রাজাকারের পক্ষে যারা স্লোগান দেয়, ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ তাদের দেখে নেবে। আরে সেই ছাত্ররা তো বলে নেই যে তারা রাজাকার, এদেরকে রাজাকার বলেছে এই মহিলা যাকে আগে কোর্ট রায় দিয়েছিল রং হেডেড বলে। রং হেডের মানে যার মাথার ঠিক নাই। আচ্ছা ভাবেন, আমেরিকান ইলেকশনে বাইডেন প্রেসিডেন্সিয়াল ডিবেটে প্রথম, আমেরিকান ইলেকশনে প্রেসিডেন্সিয়াল ডিবেটে প্রথম যখন বাইডেন ফল্টার করলেন, একজনের নাম বলতে পারলেন না, ভুল করে আরেকজনের নাম বললেন, পরে সংশোধন করে আবার অরিজিনাল নাম বললেন, শুধু এই কারণে সবাই মনে করলো তার স্মৃতি বিভ্রাট হয়েছে। উনি ঠিক মতো সব কথা মনে করতে পারেন না, তার নেতা থাকা উচিত তা। সমগ্র আমেরিকাতে সেটা চলছে। আর আমাদের দেশে একজন মানুষ প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি প্রথম বলেছেন, একটু আগে আমি যেটা বললাম,
আর তারপরে এই কোটার আন্দোলনে তিনি যে কাজটা করলেন, সমস্ত ছাত্ররা 18তে যখন আন্দোলন করে তখন তিনি রাগ করে সংসদের মধ্যে বললেন আমি কোটাই বাতিল করে দিলাম। এবং খেয়াল করেন উনি আবার সংবাদ সম্মেলনে বললেন তখন আমি একটা আবেগের বা রাগে বিরক্তিতে এই কথাটা বলেছিলাম। লজ্জা করা উচিত তার। এই মহিলা কিভাবে প্রধানমন্ত্রী থাকেন? এবং তারপরে তার চাইতে দুঃখজনক বিষয় হচ্ছে তিনি এবং তার চামচা যারা তারা সবাই বলছে, এই যে যারা স্লোগান দিচ্ছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, মানে নিজেদের রাজাকার বলছে না, প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার বলেছেন, তাই বিদ্রুপ করে বলছেন উনি বলছেন আমাদের রাজাকার, পাল্টা স্লোগান দিচ্ছেন তুই রাজাকার তুই রাজাকার। এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। এই রাজাকার আর মুক্তিযোদ্ধার তকমা নিয়ে দেশ শাসন করবার চেষ্টা করেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে সারা দেশকে নৃশংসভাবে শোষণ দমন নিপীড়ন করে, এই ছাত্ররা তার বিরুদ্ধে জেগেছে। ওদের ব্যাপারটা এরকম আছে জানেন, আমাকে অনেক সময় বলতেন ভাই আপনি বিরোধী দল করছেন, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছেন, কথাবার্তা বলেন কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলবেন না কেন? উনি কি ধোয়া তুলসী পাতা, দুধে ধোয়া? উনি যদি ভুল করেন বলা যাবে না? যখন শেখ মুজিব প্রধানমন্ত্রী ছিলেন উনি যখন বলেছেন লাল ঘোড়া দাবড়ে দেবো তখন প্রতিবাদ করেনি? কিসের লাল ঘোড়া দাবড়াবেন? আপনি গণতান্ত্রিকভাবে শাসন করলে সেরকম কথা বলতে পারেন না। আর গতকালকে যেটা হলো কেবলমাত্র তার সম্পর্কে সমালোচনা করেছে বলে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি ধরনের সন্ত্রাস করেছে। আমি কথা সংক্ষেপ করে ফেলবো, বিকজ এরপরেও ফখরুল ভাই আছেন, আমি ধারণা করি যে মোস্তফা জামাল হায়দার ভাইও আছেন, তারা আরও অনেক ভালো কথা বলতে পারবেন মশিউর রহমান জাদুঘর সম্পর্কে এবং দেশের অবস্থা সম্পর্কে। আমি শুধু মানে কী হয়েছে জানেন, এই ডায়াসটা, এই পোডিয়ামটা খুব ছোট, এতগুলো বোম ধরে না। আমি জানি না প্রেস ক্লাবের কর্তৃপক্ষ, এই প্রেস ক্লাবের কর্তৃপক্ষরা যদি একটা বড় পোডিয়াম করতেন তাহলে ভালো হতো। আমার কথা আমি দুই লাইনে শেষ করি, হাসপাতালের বিছানায় শুয়ে আমার আপনার সন্তানরা, শিক্ষার্থীরা রক্তাক্ত আহ্বান করেছে। 18 সালেও যখন আন্দোলন হয়েছিল তখন কোটার যারা নেতৃত্ব দিয়েছিলেন, একটু আগে আমি তাদের এক অনুষ্ঠানে ছিলাম এই জন্য আমার দেরি হয়েছে, তখন তারা বলেছিল ওনার মধ্যে মায়ের ছবি দেখি, সামনে তাদের ছবি নিয়ে মিছিল করেছিল আর বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। মারের চোটে সোজা হয়ে গেছে। যখন আন্দোলন শেষ হচ্ছে রাজনৈতিক দল করতে হয়েছে, আর এখন এই যারা আন্দোলন করছেন তারা 2 দিনের মধ্যেই সরাসরি ঘোষণা করেছেন তুই রাজাকার। আর সমস্ত বাংলার জনগণের কাছে, বুদ্ধিজীবীর কাছে, যারা লেখেন, যারা চিন্তা করেন, যারা মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তাদের কাছে আবারও বলি হাসপাতালের বিশালে শুয়ে রক্তাক্ত শিক্ষার্থীরা আমাদের কাছে বলেছেন আমাদেরকে রক্ষা করেন, আমাদের পাশে দাঁড়ান, এই আন্দোলনের সাথে থাকেন। এটাই আজকের বাংলাদেশের আবেদন। এই স্বৈরাচারকে যদি উৎখাত করতে হয়, এই নৃশংস শাসনের যদি অবসান করতে হয়, তাহলে তার সাথে দাঁড়াতে হবে আমাদের সবাইকে, আমাকে, আপনাকে, অন্যকে, প্রত্যেকে এই লড়াইয়ের মধ্যে অংশ নিতে হবে। আজকে মশিউর রহমান সাহেব জাদুবিয়ার স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখতে এসে এটাই আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।